শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ বিকেলে, প্রস্তুত বঙ্গভবন। ইশতেহার বাস্তবায়নে নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা, জানালেন ওবায়দুল কাদের। ট্রেডিশন এন্ড টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন ব্যালেন্স করে লক্ষ্য বাস্তবায়নটা সহজতর করে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ কর্মদিবসে সচিবালয়ে পুরানো মন্ত্রিসভার সদস্যদের বিদায়ী সাক্ষাৎ, স্বাগত জানালেন নতুনদের। বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা, জানালেন মেনন। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেবে দেশ, প্রত্যাশা বিশিষ্টজনদের। স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে নজর দেওয়ার তাগিদ। পূর্ববিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, বলছে স্থানীয় আওয়ামী লীগ। দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতের রোগের প্রকোপ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ। Golden Globe goes to Bohemian Rhapsody. এবছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে বোহেমিয়ান র‍্যাপসোডির বাজিমাত। সেরা অভিনেত্রী গ্লেন ক্লোজ, মৌলিক গানে লেডি গাগার জয় জয়কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বিকেলে 3:30টায় বঙ্গভবনের দরবার হলে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। দরবার হলে 1000-এর মতো অতিথি বসার ব্যবস্থা রাখা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 3রা জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানান। গতকাল এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হয় মন্ত্রিসভার 46 সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। এ সভায় পূর্ণ মন্ত্রী থাকছেন 24 জন, প্রতিমন্ত্রী 19 এবং উপমন্ত্রী 3 জন। 31 জন নতুন মুখের মধ্যে 27 জনই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াসেফ ওসমান ছাড়া 2 মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। এই প্রথম শেখ হাসিনার সরকারে শরিকদের কারও জায়গা হয়নি। ইতোমধ্যে মন্ত্রী পরিষদ সদস্যদের নাম ও দফতর চূড়ান্ত করা হয়েছে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি। আগে জানিয়েছি বঙ্গভবনে বিকেল 3:30টায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বঙ্গভবনের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বঙ্গভবনের যে নতুন মন্ত্রিপরিষদ সদস্যরা আছে তারা শপথ গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এবং আমরা এরই মধ্যে দেখেছি বঙ্গভবন সব ধরনের প্রস্তুতি নিয়েছে, যদিও শপথ গ্রহণের পুরো আয়োজনটা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবং যেহেতু 3:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, আমরা দেখেছি যে বেলা 1:30টার কিছু পর থেকে কিন্তু যারা মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে ফোন পেয়েছেন কিংবা নাম ঘোষণা গতকাল করা হয়েছিল তারা প্রবেশ করেছেন। এবং এর মধ্যে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাড়ি প্রবেশ করছে এবং যারা নতুন সদস্য হবেন মন্ত্রী সভা তাদের জন্য কিন্তু সব ধরনের গাড়ি প্রস্তুত করা হয়েছে। এবং আপনি জানেন যে চমকপ্রদ এই যে মন্ত্রিসভা গতকাল ঘোষণা করা হয়েছিল এবং সেখানের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এর ছাড়াও যে 47 জনের যে মন্ত্রী পরিষদ যে আজকে শপথ নিতে যাচ্ছে তার মধ্যে 24 জন হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রী এবং 19 জন হচ্ছে প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। এবং আসলে ব্যাপকভাবে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে এই মন্ত্রিপরিষদ সভায় কিন্তু বেশ কিছু নতুন মুখ এবং বলতে গেলে
গেলে এক ঝাঁক তরুণ নতুন মন্ত্রী হতে যাচ্ছে এবং এই মন্ত্রিসভায় যারা এখন পর্যন্ত ঢুকেছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে মহিবুল হাসান নফেল, এনামুল হক শামীম, দীপুমণি, তারপর বর্তমানে যিনি জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে আছেন যে নজরুল হামিদ, তিনি প্রবেশ করছেন এবং এর মধ্যে যারা নতুন মন্ত্রী সদস্য হিসেবে শপথ নেবেন এর মধ্যে আমরা দেখেছি টিপু মুন্সি সহ বেশ কয়েকজন আসলে প্রবেশ করেছেন এবং সব ধরনের আনুষ্ঠানিকতার জন্য বঙ্গভবন প্রস্তুত এবং এখানে বাইরে কিন্তু আমরা দেখেছি যে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের কাছে লিস্ট ধরে দেওয়া হয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু মন্ত্রী পরিষদের যারা সদস্য তাদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং এই যে 47 জনের একটা মন্ত্রী পরিষদ সভা এবং আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ যে মন্ত্রী 24 জন তার মধ্যে কিন্তু একদম নতুন কিন্তু 9 জন মন্ত্রী রয়েছেন যারা এর আগে আসলে মন্ত্রী পরিষদে ছিলেন না এবং 6 জন এর মধ্যে রয়েছেন যারা বর্তমানে অর্থাৎ বিদায় যে মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন এবং 19 জন যে প্রতিমন্ত্রী সেই প্রতিমন্ত্রীর মধ্যে কিন্তু 15 জনই অর্থাৎ অধিকাংশই কিন্তু একদম নতুন বলতে গেলে হয় সরকার গঠন মধ্যেই কিন্তু তারা এবার যুক্ত হচ্ছেন এবং উপমন্ত্রী যে 3 জন রয়েছেন সেই 3 জনও কিন্তু নতুন মুক্ত। ব্যাপকভাবে যে আলোচনার বিষয় আছে যে আসলে নতুন তারুণ্যের যে অঙ্গীকার ছিল আওয়ামী লীগ সরকার সেই সরকারের সেই তারুণ্যের একটি মন্ত্রিসভা গঠন হতে যাচ্ছে এবং এর বাইরে আমরা দেখেছি যে শুধুমাত্র যে আসলে যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা নয়, এর বাইরেও কিন্তু আসলে আমন্ত্রিত যে বিশিষ্ট নাগরিক এবং অতিথিরা আছেন তারাও কিন্তু বঙ্গভবনে প্রবেশ করছে এবং আনুষ্ঠানিকভাবে 3:30টার দিকে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং এই জন্য কিন্তু বঙ্গভবনের যে আয়োজন সেই আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বঙ্গভবনের যে দরবার হল সেই দরবার হলে আসলে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং এর মধ্যে আমরা দেখেছি যে আসলে টানা 3য় মেয়াদে যে সরকার গঠন করতে চাচ্ছে আওয়ামী লীগের এবং মহাজোটের কিন্তু আমরা গতবার দেখেছি যে মহাজোটের নেতারা কিন্তু এই মন্ত্রিসভায় ছিল কিন্তু এবার যে এখনো পর্যন্ত আজকে যে মন্ত্রী পরিষদ গঠন হতে যাচ্ছে সেই মন্ত্রী পরিষদ সবাই কিন্তু আওয়ামী লীগের থেকে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্য, এর বাইরেও টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন। তো একভাবে আমরা যাদের সাথে প্রবেশ করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে আসলে নতুন দায়িত্ব নতুনভাবে তারা পালনের যে অঙ্গীকার, বিশেষ করে তাদের উপর যে আস্থা রাখতে যাচ্ছেন সেই আস্থার দায়িত্বটা যেন তারা সর্বাত্মকভাবে পালন করতে পারে সেই চেষ্টা তারা করবেন। পাশাপাশি যে ধরনের যে অঙ্গীকারগুলো ইস্তেহারে ছিল সেই ইস্তেহারের জন্য কিন্তু তারা বাস্তবায়নের তারা চেষ্টা করবেন এবং আসলে অতিথিরা আসছে এবং সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং আমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু একে একে প্রবেশ করছে এবং হয়তো 3টা পর্যন্ত এই গাড়ি প্রবেশ করবে যেহেতু 3:30টার মধ্যে অনুষ্ঠানটা শেষ হবে। তো এই কারণে আমরা দেখেছি যে অনেক বেশি আসলে যারা মন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে আসছেন, যেহেতু শুধুমাত্র সদস্যরা নয় এর বাইরে কিন্তু অতিথিরা যোগ দিবেন। তো আমি ছিলাম বঙ্গভবনের যে বাইরের খবরা জানাচ্ছিলাম এবং ভেতরে আছে দেবাশিস রায়, তার কাছে আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি সেখানে। যেমনটি দেখছিলেন যে ফেরদৌস লিপি বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের আজ যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সেই শপথের প্রস্তুতি এবং ঠিক এই মুহূর্তে বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেই দরবার হলে আমরা দেখছি যে এখানে কিন্তু যে আনুষ্ঠানিকতা অর্থাৎ নতুন মন্ত্রিসভার শপথের যে আয়োজন সেই শপথের বর্ণিল আয়োজন সেই শপথের বর্ণাঢ্য আয়োজন কিন্তু আমরা এই দরবার হলে লক্ষ্য করছি। দর্শক, আপনারা জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই ভোট গ্রহণের দিন পার হয়েছে এবং ভোট গ্রহণের পরে আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সংসদে নবনির্বাচিত যে সংসদ সদস্যরা ছিলেন তারাও এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন এবং আজ যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে এই মন্ত্রিসভা গঠিত হলেই 2014 সালের 12ই জানুয়ারি যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেটি প্রক্রিয়াগতভাবেই সেটি বিলুপ্ত হবে। আজ আমরা আপনাদেরকে জানাতে পারি যে এখানে বেলা 3:30টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যায়ক্রমিকভাবে প্রথমে প্রধানমন্ত্রী, তারপরে পূর্ণমন্ত্রী এবং তারপরে
প্রতিমন্ত্রী এবং সবশেষ উপমন্ত্রী যারা হয়েছেন যে 3 জন, তাদের শপথ বাক্য পাঠ করাবেন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে আয়োজন রয়েছে, সেই আয়োজনে আমরা লক্ষ্য করছি যে এখানে মাইক্রোফোন রেডি করা হয়েছে। মাইক্রোফোনের পাশাপাশি দুদিকেই আমরা দেখতে পাচ্ছি যে নবনির্বাচিত নতুন মন্ত্রিসভার যারা সদস্য হতে চলেছেন তারা এই জায়গাটি দুই দিকে দাঁড়াবেন এবং মাঝখানে আমরা লক্ষ্য করছি যে মাঝখানে একটি টেবিলের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি, যিনি এই নতুন মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু খুব ঐতিহাসিকভাবেই বেশ সম্মানজনকভাবে এখানে বর্ণিল আয়োজনে আমরা লক্ষ্য করছি যে এই শপথের আয়োজন করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে আমার সহকর্মী ফেরদৌস লিপি বাইরে থেকে জানিয়েছিলেন যে এরই মধ্যে যারা নতুন মন্ত্রিসভার সদস্য হয়েছেন তারা বঙ্গভবনে আসা শুরু করেছেন এবং আমরাও ভেতরে লক্ষ্য করছি যে তারা এরই মধ্যে বঙ্গভবনের দরবার হলে, যেখানে শপথের মূল আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় সেই হলে তারা প্রবেশ করেছেন এবং তারা তাদের যে বর্ণিত আসন রয়েছে সেই আসন গ্রহণ করছেন এবং এখানকার আপনারা জানেন যে পুরো আনুষ্ঠানিকতাটি একটি খুব রাষ্ট্রীয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আয়োজন। এই আয়োজনটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা লক্ষ্য করছি যে এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন শেষ মুহূর্তের মতো ঝালিয়ে নেওয়া হচ্ছে। এখানে বঙ্গভবনের যারা কর্মকর্তা রয়েছেন এবং পাশাপাশি তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং শেষ মুহূর্তের যে আয়োজন সেটি ঝালিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা চেষ্টা করব বঙ্গভবনের ভেতর থেকে এবং বাইরে থেকে এখানে পুরো যে পরিবেশ রয়েছে এই নতুন মন্ত্রিসভা গঠনের আপনাদেরকে তথ্যগুলো জানানোর। এখন পর্যন্ত বঙ্গভবনের শপথ গ্রহণের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তামিম। আর কিছুক্ষণ পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন, আর সেই খবর জানাতে বঙ্গভবনের ভেতর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায় এবং বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। ওবায়দুল কাদের জানান, প্রয়োজনে মন্ত্রিসভা সম্প্রসারণ ও পরিবর্তন হতে পারে। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে মন্ত্রিসভাটাও তিনি নতুন করে গঠন করেছেন। ট্রেডিশন অ্যান্ড টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন ব্যালেন্স করে লক্ষ্য বাস্তবায়নটা সহজতর করা। এখানে ভবিষ্যতে আরো সম্প্রসারণও হতে পারে। এটা সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে। এটি নিয়ে আমাদের দলে কোনো ভাঙ্গন নেই, আমাদের দলের মধ্যে কোনো অসন্তোষ বা ফাটল ধরার কোনো কারণ নেই। একদিকে বিদায় আর অন্যদিকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। শেষ কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আসেন মন্ত্রীরা। এ সময় নতুন মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব পালনে সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা। বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান, মন্ত্রিসভা থেকে শরিকরা বাদ পড়ার বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আজকের সচিবালয়ের চিত্র অন্য দিনের চেয়ে আলাদা। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুনের স্বাগত জানানোর প্রস্তুতি। একাদশ সংসদের মন্ত্রিসভায় বেশিরভাগ মন্ত্রণালয়ে এসেছে পরিবর্তন। বিদায় নিতে হবে দশম সংসদের মন্ত্রীদের। শেষ কার্যদিবসে নিজেদের দপ্তরে তাই অনেকটা আবেগপ্রবণ তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুলের শুভেচ্ছায় বিদায় জানিয়েছেন মন্ত্রীদের। ভবিষ্যৎ গড়বার এখন বিরাট সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়েই আমাদের মানুষ রায় দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমি যা না তার চেয়ে বেশি পরিমাপ করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় মন্ত্রণালয়। একটা মানুষ কাজ করতে গেলে তাদের কিছু দোষ থাকে, ত্রুটি থাকে, এরকম থাকতে পারে। সবার কি প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন? আমিও পারবো না, আপনিও পারবেন না। আপনার কর্মজীবনে কোনোদিনও শতভাগ পারা যায় না। তা আমি মনে করি যে নতুন যারা আসছে তাদের কাছে নতুন প্রত্যাশা নিয়ে মানুষ আবার হাজির হবে এবং তারা অবশ্যই সফল হবেন। সেই সফলতা আমি কামনা করি। নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া সবাই আওয়ামী লীগের। শরিকদের না থাকা প্রসঙ্গে বিদায়ী সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন জানান, আলোচনা করা হবে। 14 আছে, আমাদের তো প্রথম থেকে কথা ছিল নির্বাচন, আন্দোলন, নির্বাচন এবং সরকার। তো সেই বিবেচনাটা নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি। তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করবো।
দশম সংসদের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নানা সময় আলোচনায় এসেছেন 85 বছরের এই মন্ত্রী। টানা 2 মেয়াদে পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্ব। তবে এবার অংশ নেননি সংসদ নির্বাচনে, তাই তার বিদায় ছিল একটু ভিন্ন। কর্মকর্তা কর্মচারীরা তাকে দিয়েছেন বিদায়ী সংবর্ধনা। শেষ দিনে বললেন অবসরে নিজের ভাবনার কথা, দেশের প্রয়োজনে সহযোগিতা করার ইচ্ছার কথাও জানান তিনি। আমি এখন একটা অবসরের চিন্তায় আছি। অবসরের সময় কাটানো নিয়ে অনেক আমাকে বলে যে কি করবেন, বললাম না, করবার কোনো কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার একটা বিরাট কালেকশন অফ বুকস আছে। আমি দাবি করি যে এরকম প্রাইভেট কালেকশন এই দেশে দ্বিতীয়টি নেই। সেখানে প্রায় 50,000 বই আছে আমার। এই 50,000 বই তো আমি সব পড়ি নাই, এইগুলা কিছু কিছু পড়তে শুরু করবো। শপথ নেয়ার মধ্য দিয়ে নতুন মন্ত্রীরা দায়িত্ব নেবেন। মঙ্গলবার থেকে নিজ নিজ দপ্তরে যোগ দেবেন একাদশ সংসদের মন্ত্রিসভার 46 জন সদস্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, যাচ্ছি তার কাছে। স্বপ্না, আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, এবং একই সঙ্গে কিন্তু এবছর দপ্তরটিও বন্টন করে দিয়েছেন। অর্থাৎ কোন মন্ত্রী, কোন প্রতিমন্ত্রীর বা কোন উপমন্ত্রীর দপ্তর কোনটি হবে সেটিও কিন্তু গতকাল নির্ধারণ করা হয়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আমরা যদি বলি আর মাত্র 1 ঘন্টা পরেই এই নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বঙ্গভবনে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদেরকে শপথ পড়াবেন। তো এর মধ্য দিয়েই, অর্থাৎ নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মধ্য দিয়েই কিন্তু পুরনো যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাটা কিন্তু বাতিল হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এবং মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদের সেই দপ্তরটি আর থাকবে না। তো এই কারণেই মূলত আজকে এই সচিবালয়ের প্রতিটি দপ্তরেই এক ধরনের আবেগঘন পরিবেশের তৈরি হয়েছিল। আমরা সকাল থেকে সেটি লক্ষ্য করেছি। অর্থাৎ যে এই বর্তমান মন্ত্রিসভার যে সমস্ত সিনিয়র মন্ত্রীরা, প্রবীণ মন্ত্রীরা ছিলেন, ওনারা আজকে এসে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন, এবং কর্মকর্তা কর্মচারীরাও আবেগঘন বক্তৃতা দিয়েছেন। তারা এই 5 বছরে মন্ত্রীর সাথে যে কাজবাজ করেছেন সেগুলোর বিভিন্ন কিছু তুলে ধরেছেন। আমরা লক্ষ্য করেছি যে সকালেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে ভবিষ্যতে একটি আরও বেশি গতিশীল নেতৃত্ব দেওয়ার জন্যই মূলত যুগের সাথে তাল মিলিয়ে এই একটি নতুনদের নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে, নতুন মন্ত্রিসভা। আর এর পরপরই কিন্তু প্রবীণ মন্ত্রী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন। তিনিও স্বাগত জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যদেরকে। এরপরে রাশেদ খান মেনন, তিনি কথা বলেছেন। তবে রাশেদ খান মেনন একটি কথা বলেছেন যে কেন এই মন্ত্রিসভাটি ছোট হলো, বা সেখানে শরিক দল, আওয়ামী লীগের শরিক দল কেন নেই, সে বিষয়টি হয়তো তারা জানতে চাইবেন। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষার অনেকগুলো প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো যেন নতুন মন্ত্রিসভা এগিয়ে নেয় বা এগিয়ে নেবে, সেই প্রত্যাশাটি করেছেন। এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, উনিও প্রবীণ রাজনীতিবিদ এবং সিনিয়র মন্ত্রী এই বর্তমান মন্ত্রিসভার, তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে। এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, কর্মকর্তা কর্মচারীদের সাথে বিদায়ী অনুষ্ঠান করবেন। মূলত এই ছিল আজকে সচিবালয়ের সবশেষ তথ্য। স্বপ্না। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার প্রসূন আশিস। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তুলবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। পাশাপাশি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন তারা। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা সামগ্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। শফিক মোহাম্মদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের 3 দিন পরই রোববার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব, যেখানে দেখা যায় প্রবীণদের চেয়ে নবীনদের আধিক্য। আওয়ামী লীগ ঘোষিত তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি ইশতেহারের সঙ্গে সমন্বয় রেখেই এই মন্ত্রিসভা বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ম. আরেফিন সিদ্দিক। দল পরিচালনার ক্ষেত্রে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রধানমন্ত্রী তাদেরকেই মূল্যায়ন করেছেন বলে মনে করেন তিনি। শপথ গ্রহণের আগে খুব নিশ্চিতভাবে জানা যায় না যে কাদেরকে শপথ গ্রহণের জন্য ডাকা হয়েছে,
এবার অনেক বেশি স্বচ্ছতার সাথে এই কাজগুলো করা হয়েছে। আমরা আজকেই জানি যে কারা মন্ত্রিসভা শপথ দিচ্ছেন এবং এটাও জানি যে কারা কোন দায়িত্বে থাকবেন। তো আমার মনে হয় যে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি আজকে থেকে যেটা শুরু হলো সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আমরা এই মন্ত্রিসভা দেখেই বুঝতে পারছি যে তারুণ্যের শক্তির উপরে প্রশাসন কতটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী তরুণদের উপরে কতটা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। নতুন মন্ত্রিসভার সামনে অনেক দায়িত্ব উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সময়ই বলে দেবে তাদের সফলতা। আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এই মন্ত্রিসভাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তারা। যারা হেভি ওয়েট তাদেরকে বাদ দেওয়া হলো, আমি হেভি ওয়েট মনে করি না। প্রবীণ যারা তারা তো অনেকদিন মন্ত্রিত্ব করেছেন, তাদের অভিজ্ঞতাদের নবীনদেরকে তারা অবশ্যই সাহায্য করবেন। তারা সারা জীবন মন্ত্রী থাকতে হবে এমন তো কথা নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রয়াস, মুক্তিযুদ্ধ সবকিছুতেই তরুণদের অগ্রাধিকার ভিত্তিক অবদান আছে বলে আমি বিশ্বাস করি। আপাতত মহাজোটের অংশীদাররা মন্ত্রিসভায় ঠাঁই না পেলেও পরবর্তীতে মন্ত্রিসভার কলেবর বাড়ার সুযোগ আছে বলেও মত দেন এই রাজনীতি বিশ্লেষক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চাঁদাবাজি কেন্দ্র করে চট্টগ্রামের পাহাড়তলীতে চালের বাজারে গণপিটুনিতে এক যুবক নিহত। দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার চার্জ গঠন এবং জামিন আবেদনের পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে। দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান লিটন জানান, কুমিল্লা ও দায়রা জজের পদ অবসরজনিত কারণে শূন্য থাকায় ১৬ জানুয়ারি দিন ধার্য করা হয়। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারিতে ওই ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। বেগম জিয়াকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। দেশনেত্রীর আত্মীয় স্বজন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরেও কারা কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাতই করেননি। কারাবিধি অনুযায়ী ৭ দিন পরপর বন্দীদের সাথে সাক্ষাতের নিয়ম, অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। পৃথিবীর কোনো নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশেও বন্দীদের সাথে এরূপ দুর্ব্যবহার করা হয় না, যা করা হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার উপর। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন লন্ডনে। সেখানেই বিয়ে, বসতি, চাকরি জীবন। লন্ডনের ভেক্টনের বাড়িটি ছিল প্রিয় আবাসস্থল। বাংলাদেশি কমিউনিটিতে একজন সদালাপী মানুষ হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোয়েব কবিরের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ৪ নেতা হত্যাকাণ্ডে পিতা সৈয়দ নজরুল ইসলাম নিহত হওয়ার পর তিনি চলে আসেন লন্ডনে। এখানে টাওয়ার হ্যামলেটস এলাকায় বসবাস শুরু করেন তিনি। চাকরির পাশাপাশি সামাজিক রাজনৈতিক কাজে তিনি নিজেকে যুক্ত করেন। বিশেষ করে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা এখনও লোকমুখে ঘুরে ফিরে। ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সঙ্গে সৈয়দ আশরাফ বিবাহ বন্ধনে আবদ্ধ হন লন্ডনেই। সৈয়দ আশরাফের সে সময়ের বন্ধুদের একজন নুরুদ্দিন আহমেদ, যার সাথে এক বাসাতেও ছিলেন অনেকদিন। আশরাফের সাথে প্রথম রাজনৈতিক সম্পর্ক, সেখান থেকে বন্ধু থেকে ভাইয়ের মতো সম্পর্ক হয়েছিল। উনি যখন বিয়ের সিদ্ধান্ত নিলেন তখন সেই খবরটা ওনার ভাই মঞ্জুকে দেওয়ার আগে আমাকে ফোন করে নিলেন। সদালাপি সৈয়দ আশরাফ নিয়মিত আসতেন ব্রিটেনের বাংলাদেশি পাড়ার ব্রিকলেনে। তাকে সে সময় খুব কাছ থেকে দেখেছেন প্রবীণ সাংবাদিক রহমত আলী। তিনি বলেন, চায়ের আড্ডায় তিনি প্রায়ই আসতেন। তাকে সবসময় দেখেছি একেবারে সাদাসিধে মানুষ। আলাদিন রেস্টুরেন্ট ছিল, সেখানেও আমরা বসতাম, উনিও আসতেন এবং আসলে পরে উনি সাধারণভাবে কথাবার্তা বলতেন, সাধারণ মানুষের সাথে চা পানে সমবেত হতেন এবং তার সাথে কথা বলতেন এবং তিনি সবাইকে এভাবেই দেখতেন। অনেক সময় সাদাসিধা ড্রেস পরে এবং সাদাসিধা করে তিনি চলাফেরা করতেন, কোনো ধরনের অহংকার ছিল না।
স্ত্রীর মৃত্যুর পর সৈয়দ আশরাফ লন্ডনে বসবাস করতে শুরু করলেও দেশ ও রাজনীতির টানে আবার দেশে ফিরে যান। গত বৃহস্পতিবার রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহাকালের সাক্ষী হয়ে তিনি বেঁচে থাকবেন ব্রিটেনের প্রবাসী বাঙালিদের হৃদয়ে। সময় সংবাদ, লন্ডন। হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জনপদে। তীব্র শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এই অবস্থায় ঠান্ডাজনিত রোগের হাত থেকে রক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে রংপুরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকেই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সোমবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 206 শিশুকে ভর্তি করা হয়েছে। যখন শৈত্যপ্রবাহ চলতে থাকে বা শীতের তীব্রতা বেশি থাকে তখন আমরা বয়স্ক মানুষ এবং শিশুদেরকে ঘরেই রাখতে বলি এবং পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ এবং হালকা গরম খাবার যদি খাওয়ানো যায় তাহলে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং শীতের সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া সম্ভব। উত্তরের জেলা গাইবান্ধায়ও শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এসব থেকে রক্ষায় বাসি খাবার না খাওয়া এবং গরম কাপড় পরার পরামর্শ চিকিৎসকদের। বমি বা পাতলা পায়খানায় আক্রান্ত হয় তাকে দেরি না করে সাথে সাথে ওর স্যালাইন শুরু করতে হবে এবং যে সমস্ত বাচ্চার বয়স 6 মাসের নিচে তাদেরকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। নীলফামারীতে দিনে গরম আর রাতে কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। গত কয়েকদিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছেন মেহেরপুর সদর হাসপাতালে। বাচ্চা খুব অসুস্থ ছিল, এখন স্বাভাবিক আছে। আমার বাচ্চার গায়ে দিছে, 3 বার করে ইনজেকশন দিছে। নিউমোনিয়ার কাশি, সর্দি, নাকে জাম হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পূর্ববিরোধের জের ধরে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হন নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূ। সময় সংবাদের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। গত 30শে ডিসেম্বর শেষ রাতে একদল দুর্বৃত্ত এই জঘন্য ঘটনাটি ঘটায়। এটি রাজনৈতিক রূপ নেয় গোটা দেশে তোলপাড় শুরু হলেও মূলত ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটায় প্রতিপক্ষরা। এর সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলহাস তারকদারের ক্যামেরায় বখতিয়ার মোনা রিপোর্ট। কলিন মেম্বার পড়ে দাঁড়াইছে 5 বছর পর আবার কলিন মেম্বারের ভোট করছি। তোর ভাই নিয়ে বল দি আমার উপর টর্চার করেছে। রোববার হাসপাতালের বিছানায় সময় ক্যামেরার সামনে তার উপর নির্যাতনের আগেকার ক্ষোভের গল্প তুলে ধরেন নোয়াখালীর সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামের গণধর্ষণের শিকার গৃহবধূ। 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গৃহবধূ বিজয়ী ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা খলিলের পক্ষ নিলে এই বিরোধের শুরু। তখনও পরাজিত ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর নির্যাতন ভোগ করতে হয় পরিবারটিকে। আগের বিরোধের জের ধরেই গত 30 ডিসেম্বরের নির্বাচনে তার গ্রামেই ভোট কেন্দ্রে রুহুল আমিন বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। সেই রাতেই ওই গৃহবধূকে স্বামী সন্তানের সামনে পাশবিক নির্যাতন চালিয়ে দিনের প্রতিশোধ নেয় রুহুল আমিন বাহিনী। সরকারি মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মিলেছে। যারা এখন দর্শন করছে ওই মহিলাকে, ইউপি নির্বাচনের পরে ওই মহিলাকে এবং ওর স্বামীকে রাস্তার উপর রাত্রে ওরাই মারধর করছে। এদেরকে রাজনীতিকে জড়ান মানি এদেরকে ছাড় দেওয়া। আমি ওদের ফাঁসি চাই। সময় গড়ানোর সাথে সাথেই ঘটনাটির নির্বাচনী সহিংসতা হিসাবে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, নেয় রাজনৈতিক রূপ। গৃহবধূকে হাসপাতালে দেখতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্ট নেতারা দোষেন আওয়ামী লীগকে। তবে নোয়াখালীর শীর্ষ আওয়ামী লীগ নেতার দাবি মিথ্যা অপপ্রচার। বিএনপি এটাকে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে এটা উচিত না, এটা ঠিকও না। রাজনৈতিক ফায়দা নিয়ে ঘটনার কোন রকমের উপকার হবে বলে আমার মনে হয় না। তবে ঘটনাটি রাজনৈতিক নয়, জঘন্য অপরাধ হিসেবেই দেখছেন বলে জানালেন নোয়াখালীর পুলিশ সুপার। সিরাজ কিন্তু বাদী হয়ে একটা এজাহার করেছে যে পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। আমরা চার্জশিট করব দ্রুততম সময়ের মধ্যে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে
মামলাটি এনে সাক্ষী দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে সাজার আওতায় আনা যায় সেই ব্যবস্থা আমরা পুলিশের পক্ষ থেকে করব। রোববার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় রুহুল আমিন সহ 10 জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে এজাহারভুক্ত 6 জন, 7 জনকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় এখানকার এসব মানুষের দাবি রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি না করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত গৃহবধূর মানসিক বিপর্যয়ের উন্নয়ন ও তার পরিবারের সামাজিক নিরাপত্তায় সরকার সহ সকলকেই এগিয়ে আসতে হবে। সুবর্ণচরের মধ্যম চরবাগ্গা গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। সাভারে এক পোশাক কর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে গত শনিবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে এক পোশাক শ্রমিককে অপহরণ করে প্রেমিক রিপন তাকে রূপায়ণ হাউজিং প্লট এলাকার একটি বাসায় নিয়ে রিপন ও তার সহযোগী শিপন, হৃদয় ও রহিম গণধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে তার বাসার সামনে ফেলে রেখে যায় তারা। স্বজনরা নির্যাতিতাকে উদ্ধার করে জামান মেডিকেল হল নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করেছে পুলিশ। এদিকে নবীনগর চন্দ্রা সড়কের বলিভদ্র বাজার এলাকায় মোহনা পরিবহন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরের সময় আরও থাকছে। ট্যাংরাটিলা দুর্ঘটনার 14 বছরেও স্বাভাবিক হয়নি গ্যাস ফিল্ড। উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা, পরিবেশের ওপর বিরূপ প্রভাব। চট্টগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে গণপিটুনিতে একজন নিহতের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, নিহত মহিউদ্দিন সোহেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সাধারণ জনতা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর চালের আড়তে চাঁদাবাজি করতে যায় মহিউদ্দিন সোহেল নামের এক যুবক। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গণপিটুনি দেন ব্যবসায়ীরা। এতে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় মহিউদ্দিন সোহেলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর থেকে এলাকার দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মূল ঘটনাটা এটা হচ্ছে রেলের যে রাস্তাটা আছে ওইখানে উপরে আপনার একটা গেট দিয়ে মহিউদ্দিন সোহেল নামে ছেলেটা কি জন্য ও এখানে কলোনি বাজারে গাড়ি ঢুকতে দিচ্ছে না, বাইরে তো দিচ্ছে না। আমাদের বাজারে একজন ব্যবসায়ী ছিল, ওইখানে ওনাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মাটি ফাটিয়ে দেওয়ার পরে এখান থেকে বাজার থেকে বিভিন্ন লোকজন যাইয়া ওনাকে ধরে গণপিটানি দিচ্ছে। একটা সাত দোকান আছে, মাঝে সাত দোকান, এখান থেকে 4,000 টাকা নাস্তা খাইছে, এখন টাকা দেন নাই। তারপর একটা দোকান থেকে 20,000 টাকা টাকা নিছে, ওইটা গিয়ে লই যায়, ওইখানে নাকি বসা লাগতো, লোকজনকে নিয়ে যায়। ওইখান থেকে লই যায়, ওনার টেবিলে বসা লাগতো, বসা রাখি বা দুইটা আনতো। যদিও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্বজনরা। বেশ কিছুদিন আগে পাহাড়তলী বাজারে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী, চোরাচালানি বিভিন্ন ধরনের সমস্যাগুলো ছিল। সেই সমস্যাগুলো সে করতো, বিভিন্ন জায়গায় গিয়ে সে এগুলো সমাধান দিত। কিন্তু বাট আজকে সকালে তার ছেলের জন্য ফল ফ্রুট আনতে গেছে, বাজারে গেছে, সেখানেই তাকে স্টপ করে ফেলাই দিছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু অনেক লোক আমরা এসে পেয়েছি এবং শুনেছি, গণপিটুনি মানে অনেক লোক পেয়েছি এখানে এঙ্গেজ ছিল, তো এরকম হতে পারে আর কি। এটা তদন্তে বেরিয়ে আসবে যে কিভাবে মারা গিয়েছে। নিহত মহিউদ্দিন সোহেল চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় বসবাস করতেন। সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে বর্ধিত বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পুলিশ ও পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 20 জন আহত হয়েছেন। প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, সকালে সাইনবোর্ড, মালিকের বাড়ি ও বড় বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত 20 জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখানে রাস্তা বন্ধ, গার্মেন্টস পার্টি যে টাকার লাগে আমরা বলেছি 1 ঘন্টা যাবত। আমি আসছি মাওনা থেকে, এসএ কোম্পানিতে জব করি। এখন আমি মার্কেটে কাজ করতে যাব, কোনো গাড়ি পাচ্ছি না। চৌরাস্তা থেকে মানে গাড়ি এই অবস্থা, একটা গাড়ির জন্য হাইটে হাইটে আসতেছি গাজীপুর চৌরাস্তা থেকে। দীর্ঘ 14 বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে কমে যাচ্ছে মাটির উর্বরতা। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কোনো গাছপালা। পুকুরে করা যাচ্ছে না মাছ চাষ।
মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রান্নার কাজে স্থানীয় প্রযুক্তিতে গ্যাস ব্যবহার করছে শতাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অগ্নিকাণ্ডের 14 বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গীরণ। গ্যাসের চাপে পুকুর ও জলাশয় সৃষ্টি হচ্ছে অবিরাম বুদবুদ। বিরূপ প্রভাব পড়েছে গাছ, মাছ ও পরিবেশ প্রতিবেশের উপর। নলকূপের পানিতে বেড়ে গেছে আর্সেনিকের মাত্রা। অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গীরণ ও ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। গ্যাসটা ছুটে গেলে এখানে একটা বন্ধ করা অফ, এই সুযোগটা যেহেতু কম, কোন সময় যে কার গায়ে আগুন লাগে যায় কথা ঠিক নেই। কোমলমতি শিশুরা স্বাস্থ্যহানিতে ভুগছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে। নারীদের অকাল গর্ভপাত, শিশুদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ, চোখের ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হতে পারে। এ অবস্থায় স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বিষয়টি আমলে নিয়ে সজাগ রয়েছেন বলে দাবি জেলা প্রশাসনের। সরকার যাতে এই ব্যাপারটা খুব তীক্ষ্ণভাবে দেখেন, যে যাতে মানুষ কোনো দুর্ঘটনা থেকে আবার রক্ষা পায়। ট্যাংরাটিলা গ্যাসকূপের স্থলে যাতে কোনো প্রকার অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয়ভাবে সেখানে তদারকি ব্যবস্থা চলমান রয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে গ্যাস উত্তোলন প্রক্রিয়ার সময় 2005 সালের 7 জানুয়ারি এবং 24শে জুন সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে 2 দফা অগ্নিকাণ্ড হয়। এতে 3000 একর ফলের বাগান ও সবজি ক্ষেত এবং শতাধিক পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। এবার শীতকালে প্রকৃতির রূপ নিয়ে একটি রিপোর্ট। সকালের কোমল রোদে ঘাসের ডগায় মুক্ত দানার মতো জমে থাকা শিশির বিন্দু, গাছের পাতা থেকে শিশির ঝরে পড়া টুপটাপ শব্দ আর পাখিদের কলরব। প্রাকৃতিক বৈরিতায় গেল বছর শীতকালের এমন বৈচিত্র্য দৃশ্যমান না হলেও উত্তরের জনপদে এবার ঠিকই ধরা দিয়েছে সেই দৃশ্য। আতাউল হক সাগরের ক্যামেরায় স্নিগ্ধময় শীতের গল্প তুলে ধরছেন হেদায়েতুল ইসলাম বাবু। কুয়াশার আবরণে ঢাকা পড়েছে চারদিক। রাতভর জমে থাকা রসে ভরে উঠেছে খেজুর গাছের গলায় ঝুলানো গাছিদের পাত্র। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই কনকনে শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। তারপর ভরা রসের কলসি ফেরি করে গ্রামের পথে ছুটে চলা। বহু লোকজন আসি ওগুলো খায় বা নিয়ে যায়, তারা গুড় তৈরি করে বা নিয়ে যায় তাদের অনেক পায়েস করে। অপূর্ণতা থেকে যায় যদি শীতকালে কেউ খেজুরের রস না খায়। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল চিরে সমস্ত রং ঢেলে পূব আকাশে নিজের উপস্থিতি জানান দেয় সূর্য। ফসলের ক্ষেতে সরিষার হলুদ সাম্রাজ্য মেলে ধরে নিজের রূপ বৈচিত্র্য। মিষ্টি রোদে বসে গল্পগুজব আর ভাপা পিঠার স্বাদ নিতে জমে ওঠে গ্রাম ও শহরের অলিগলি। শীতের সকালে গ্রামগঞ্জে এখন আর ঢেকির আওয়াজ শুনতে পাওয়া যায় না। সেই সাথে হারিয়ে যেতে বসেছে মা খালাদের হাতের তৈরি বাহারি পিঠার স্বাদ। তবে শীতের ঐতিহ্য ধরে রেখেছে রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠার সাথে এমন জম্পেশ আড্ডা। ঢেকে থেকে যে আটা তৈরি করে পিঠা খাওয়া হতো গ্রামের বাড়ি বাড়ি, সেই ইয়েটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেশিনের কারণে। এখন 1 কেজি গুড়ের দাম হলো 100 টাকা। 100 টাকা গুড় কিনে কে আর কয়জনে খেতে পারে? অনেকের জন্য উপভোগ্য হলেও খেটে খাওয়া মানুষের কাছে নীরব যন্ত্রণা হয়ে ধরা দেয় শীতকাল। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে সাঁঝ সন্ধ্যায় বাড়ি ফিরতে ব্যস্ত হয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ বিকেলে বঙ্গভবনে এসেছেন অনেকেই। ইশতেহার বাস্তবায়নে নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা, জানালেন ওবায়দুল কাদের। শেষ কর্মদিবসে সচিবালয়ে পুরানো মন্ত্রিসভার সদস্যদের বিদায়ী সাক্ষাৎ, স্বাগত জানালেন নতুনদের। বাদ পড়ার বিষয়ে আলোচনা করবে শরিকরা, জানালেন মেনন। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেবে দেশ, প্রত্যাশা বিশিষ্টজনদের। স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে নজর দেওয়ার তাগিদ। পূর্ববিরোধের জেরেই গণধর্ষণের শিকার হন সুবর্ণচরের গৃহবধূ। ব্যক্তিগত শত্রুতাকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, বলছে স্থানীয় আওয়ামী লীগ। এবং দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতে রোগের প্রকোপ,
হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত আক্রান্তের সংখ্যা, শিশু ও বয়স্কদের সাবধানে রাখার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় আজ। আর সঙ্গেই থাকুন সময়।